আসসালামু আলাইকুম। গত এপ্রিল মাসের 20 তারিখে আমাদের প্রধানমন্ত্রী বগুড়া গিয়েছিলেন এবং বগুড়ায় সেখানে তিনি তার নিজের যে গ্রামের বাড়ি, মানে ওনার বাবার যে গ্রামের বাড়ি, সেই বাড়ি গাবতলীতে সেখানে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তারপরে সেখানে উনি বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি সেটার উদ্বোধন করেন এবং সেখানে একটা খাল খননের কাজ উদ্বোধন করেন এবং নিজের ভিটা বাড়ি যেটা ছিল জিয়া বাড়ি সেটাও উনি পরিদর্শন করেন। তো এই সময়ে উনি যখন গিয়েছিলেন তখন ওখানে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা তখন কেউ অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন এটা আলোচনায় আসছে। আজকে আমি একাধিক মিডিয়ায় এই নিউজটা দেখতে পেলাম। সেই বিষয়টা কি? সেটা হলো গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর প্রত্যেক বাড়ি পর্যন্ত এইটুক জায়গা কাঁচা সড়ক ছিল, আগে মানে মাটির সড়ক ছিল। এখন প্রধানমন্ত্রী ওদিক দিয়ে যাবেন, উনি কাঁচা সড়কে কী করে যাবেন? অতএব ওই সড়কটা ওই 500 মিটার মানে আধা কিলোমিটারের মতো এই রাস্তাটাকে তড়িঘড়ি করে এর মধ্যে ইট বিছানো হয়েছিল। ইট বিছানো যে হয়েছিল, ইন্টারেস্টিং বিষয় হলো এই রাস্তাটা পাকা করার জন্য অলরেডি কিন্তু এলজিইডির পক্ষ থেকে টেন্ডার দেওয়া হয়েছিল, 84 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেই বরাদ্দ অনুযায়ী একজনকে ঠিকাদারও নিয়োগ করা হয়েছিল। সেই ঠিকাদারকে বলা হয়েছিল যেটা সে 1 বছরের মধ্যে শেষ করবে, মানে এই বছরের অগাস্টে শেষ হবে। গত বছরের অগাস্টে তাকে কার্যাদেশ দেওয়া হয়েছিল, মানে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল, উনি এটা তাড়াতাড়ি শেষ করবেন। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 25 অগাস্টে, আর প্রধানমন্ত্রী গিয়েছেন 26 এপ্রিলের 20 তারিখে, মানে এর মধ্যে প্রায় 8-9 মাস পার হয়ে গেছে। কিন্তু এই 8-9 মাসের মধ্যে ঠিকাদার সাহেব কাজটা শুরুই করেন নাই এবং এটা যে শুরু করতে হবে এই জন্য যে এলজিইডির পক্ষ থেকে ঠিকাদারকে তাগাদা দেওয়া সেটাও সম্ভবত হয় নাই, অথবা অন্য কোনো আলোচনা হয়তো ঠিক মতো হচ্ছিল না, কিছু লেনদেনও থাকতে পারে, বলতে পারবো না, অনেক কিছু তো হয়, তো হয়তো সেগুলি ঠিকঠাক মতো হচ্ছিল না, এই জন্য কাজটা অগ্রসর হচ্ছিল না। কিন্তু যখন এপ্রিল মাসে জানা গেল যে প্রধানমন্ত্রী যাবেন, তখন উনি কী করতে হবে? এই রাস্তা তো বানানো হয় নাই, তড়িঘড়ি করে ওনারা আরেকজন লোকের কাছ থেকে ইট ভাড়া করে নিয়ে এসেছেন। ভাড়া করে এনে কেবল রাস্তার উপরে বসিয়ে, কাঁচা রাস্তার উপরে ইটগুলি জাস্ট বসিয়ে দিয়েছেন। সেই ইট বসানো রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন, যাওয়ার পর উনি চলে এসেছেন। চলে আসার পরে 7-8 দিন পরে সেই যে ইটগুলি ভাড়া করে আনা হয়েছিল, যার কাছ থেকে ভাড়া করে আনা হয়েছিল, তিনি তার ইটগুলি ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। তার মানে এই পুরো ঘটনাই কিন্তু এপ্রিল মাসে ঘটেছে। এখন এই আলোচনা এটা আসলো কেন? আসলো এই কারণে যে এর মধ্যে বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, ওই ইট বসানোর জন্য টুকটাক যে সমান করার জন্য একটু একটু খুদাখুদি করা হয়েছিল, ইট উঠিয়ে নেওয়ার পরে সেগুলির মধ্যে বৃষ্টির পানি পড়েছে, পরে একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে ওই রাস্তার। এই জন্যই কিন্তু এখনই আলোচনা এটা আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে ওই রাস্তার মধ্যে, ওইটুক কাঁচা রাস্তার মধ্যে ইট বিছাতে হবে কেন? প্রয়োজনটা কি? মানে প্রধানমন্ত্রী তো গাড়িতে গেছেন, তাই না? তো গাড়িকে কাঁচা রাস্তাতে যেতে পারতো না? এটা তো বাংলাদেশ, ওনাকে তো নতুন করে দেখানোর কিছু নাই। উনি তো এই দেশেই বসবাস করেন। কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে উনি কি এরকম প্রত্যন্ত এলাকায় যান নাই? খারাপ রাস্তা দেখেন নাই? উনি কি এই বাংলাদেশের রাস্তাঘাটে আগে ঘুরেন নাই? আমরা তো দেখেছি 2001 সালে নির্বাচনে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তো তারেক রহমান সাহেব উনি তো সারা দেশে ঘুরে বেড়েছেন। তো উনি কি দেশের অবস্থা জানেন না? দেশের কী অবস্থা? ওনারা চলে যাওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারপরে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, এইগুলির জন্য তো তারা কিছু মনে করবে না, ওটা ওই সরকারের দায়িত্ব ছিল। তো এই সময় তাকে নতুন করে বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে দেখানোর তো কোনো প্রয়োজন নাই, যা ছিল সেটাই দেখেন। আর উনি তো এগুলো দেখতে চানও না। আপনি ওনাকে সাজিয়ে গুছিয়ে দেখাবেন, উনি কি চেয়েছেন, বলেছেন যে আমি যে জায়গাতে যাবো রাস্তা ফকফকা থাকতে হবে, যেটা আগের প্রধানমন্ত্রীরা করতেন? উনি যখন যাবেন তখন পুরো রাস্তা একদম একটা লোকও থাকা চলবে না, রাস্তার দুপাশেও লোকজন যেন কোনো রকমভাবে ভিতরে না ঢুকতে পারে। এমনকি আমার তো এমন অভিজ্ঞতা আছে যে প্রাইম মিনিস্টার যাবেন বলে ওই রাস্তার উপরে একটা ফুটওভার ব্রিজ ছিল, ফুটওভার ব্রিজে কাউকে উঠতে দেওয়া হতো না,
দুই পাশের মানুষের জনজীবন স্তব্ধ হয়ে যেত। তো আমাদের এই প্রধানমন্ত্রী তো সেটাও করেন না, উনি তো এই যানজটের মধ্যে দিয়ে আসেন। তো ওনার জন্য তো এগুলি রাস্তা বাড়ানোর নাটক করার কোনো দরকার নেই। উনি বলেছিলেন যে ওই রাস্তার মধ্যে ইট বিছাই দাও, এটা যে একটা সাময়িক কাজ, উনি কি বুঝেন নাই? এখন এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো, দেখেন কার্যাদেশ পাওয়ার পরেও ঠিকাদার কাজটা ঠিকমতো করতে পারলো না কেন? গত বছরের অগাস্টে পেয়েছে কাজ, তারপরে 9 মাস লাগে মাত্র 500 মিটার রাস্তা করতে। 500 মিটার রাস্তা করতে কয়দিন লাগার কথা ভাই? 1 মাসে তো জানা। তারপর তাকে 1 বছর টাইম দেওয়া হয়েছে, সে 9 মাসের মধ্যে কাজটা শুরুই করে নাই। এখন কবে শুরু করবে, কবে শেষ করবে? যদি এখন শুরু করে তাহলে তো অগাস্টের মধ্যে কাজ শেষ করতে হবে, সময় আছে মাত্র 2 মাস। যদি 2 মাসে কাজ শেষ হয় যে কাজ, সে কাজের জন্য তাকে 1 বছর সময় দিতে হবে কেন? অথবা সে এতদিন যে শেষ করে নাই, এই জন্য এলজিইডি অথবা এটা যে তদারককারী সংস্থা যারা আছে, তারা কি ওই ঠিকাদারকে চাপ দিয়েছিল, জিজ্ঞাসা করেছিল, কোনো জরিমানা করেছিল? আসলে আমার প্রশ্ন হলো যে এটা আসলে কার ব্যর্থতা? এটা তো এলজিইডির ব্যর্থতা। তারা কেন এই কাজগুলি করাতে পারলো না? দেখুন, এই কাজটাই যে অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছে, ইট ভাড়া করে আনা হয়েছে, এর জন্য খরচ হয়েছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা কার? 10 লাখ টাকা কে দিবে? এই 10 লাখ টাকার বাড়ি কোথায় বলেন আপনারা? এই 10 লাখ টাকা উঠাই নিয়ে গেলেন, এই যে উঠাই নিয়ে গেল, রাস্তা তো আবার আগের অবস্থায় চলে আসলো। তাহলে যে 10 লাখ টাকা যে আপনি ব্যয় করলেন ইটের ভাড়া এবং অন্যান্য কাজের ব্যাপারে, এই টাকাটা কার পকেট থেকে যাবে? আমি তো মনে করি এই টাকা ওই এলজিইডির যারা ইঞ্জিনিয়ার এবং ওই বিভাগের যারা কর্মকর্তা আছে তাদের বেতন থেকে কেটে নেওয়া উচিত। অবশ্যই এতে তারা মোটামুটি দুঃখিত হবেন না, কারণ ইঞ্জিনিয়ার সাহেবরা এলজিইডি যারা আছেন তাদের জন্য এই টাকাটা কোনো টাকাই না। এক ঠিকাদারকে বলবে দিয়ে দাও, দিয়ে দিবে। দেশটা তো এভাবে চলে। এগুলো আগের সরকারের আমলে দেখেছি, এই সরকারের আমলেও দেখতে হবে। আবার আরেকটা কথা বলি, এই যে ইটগুলি একবারে তুলে ফেলা হয়েছে, একবারে তুলে ফেলা হয়েছে বলেই কিন্তু রাস্তাটা নষ্ট হয়েছে, গর্ত হয়েছে, কাদা হয়েছে, পানি হয়েছে। পুরো ইটগুলি একবারে না তুললেও তো হতো। আপনি কিছুটা তুলতেন, রাস্তা বানাইতেন। আপনি তো রাস্তা তো একবারে পুরোটা হয় না, বানিয়ে বানিয়ে তো অগ্রসর হন, তাহলে তো মানুষের দুর্ভোগটা কম হতো। এখন কি হবে? ওই কাঁচা রাস্তাকে মোটামুটি ছিল, মানুষ চলাচল করত, কিন্তু এখন এইভাবে উঠে নেওয়ার কারণে মানুষের চলাচল আরো ক্ষতিগ্রস্ত হলো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি আমাদের খুব জরুরি ভিত্তিতে দেখা উচিত। একটা কথা আমি বলবো এখানে, যে আপনারা এই প্রধানমন্ত্রী নিজে থেকেই অনেক সময় বলেছেন যে তার জন্য যেন কোনো বাড়াবাড়ি কিছু করা না হয়। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখেছি, ওনার অফিস রুমে যারা থাকেন তাদের জন্য যে খাওয়া বরাদ্দ, সেখানে সব কিছুর মধ্যে কিন্তু ওনার এক ধরনের সিম্পলিসিটি আছে, সহজভাবে চলতে চান, সাধারণভাবে বলতে চান। তো এই মেসেজগুলো ওনার সঙ্গে যারা থাকেন, যে সমস্ত মন্ত্রীরা কাজ করেন, ওনার এলজিডি যে মন্ত্রণালয় আছে, এলজিআরডি মন্ত্রণালয়, যার অধীনে এই প্রকৌশল বিভাগটা, সেই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী তো ওনার এলাকায় বাড়ি, মানে ওই শিবগঞ্জে বাড়ি, মানে পার্শ্ববর্তী থানায়, মানে বগুড়ায় বাড়ি। তো ওনারা তো দেখেছেন প্রধানমন্ত্রী কীভাবে চলেন। এই ইনফরমেশনটা কি ওনারা কিন্তু ওই মাঠ পর্যায়ের ওদের কর্মকর্তাদের জানান নাই? জানিয়েছেন। তাহলে ওনারা কি জানাইলেন, নাকি জানান নাই? এই বিষয়গুলো ভাই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এবং এই গুরুত্বপূর্ণ আমি একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করলাম, এটা নিয়ে কিন্তু সমস্ত পত্রপত্রিকা এখন লেখালেখি হচ্ছে। এতে কি প্রধানমন্ত্রীর ইজ্জত বাড়ল? ওখানকার যিনি প্রতিমন্ত্রী আছেন মীর শাহ আলমের ইজ্জত বাড়ল? কার ইজ্জত বাড়ল? অনেকে তো বলছেন যে প্রতিমন্ত্রী নাকি ওদেরকে চাপ দিয়ে এটা করিয়েছেন। হতেও পারে, আবার নাও হতে পারে, আমি জানি না ঠিক। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কে তাদের কর্মতৎপরতা দেখালেন এভাবে? এবং এই কর্মতৎপরতা দেখাতে যে ঘটনাগুলি ঘটলো, যে পত্রিকায় নিউজ হলো, এতে ক্ষতিটা কার হলো বলেন? ইমেজটা কার নষ্ট হলো? আমি মনে করি এ সমস্ত ঘটনার দৃঢ়ভাবে এগুলিকে দেখা উচিত
এবং যারা দায়ী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।